বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে একটি বিশেষ দিন, 23শে জানুয়ারি। আমাদের মহান দেশপ্রেমিক, মহান বীর নেতা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 126তম। তো যাই হোক, আমরা তার জীবন অনেকেই জানি, আমাদের পাঠ্য বইতেও আমরা অনেকেই পড়েছি। ছাত্র জীবনে বিভিন্নভাবে আমরা তার সম্বন্ধে জানি যে তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। যতদিন এই পৃথিবী থাকবে, মানুষ যতদিন, মানব সভ্যতা যতদিন থাকবে, নেতাজি প্রত্যেকটি, বিশেষ করে ভারতবাসীর প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে তার কথা ধ্বনিত হবে। তো এই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আজকের যে থাম্বনেল বা টাইটেল দিয়েছি আর কি, তার সম্পর্কটা কী সেটা নিয়ে যতটা আমার জানা সেটা নিয়ে আমি কথা বলবো। প্রথমেই বলে রাখি, নেতাজি সুভাষচন্দ্রের যে পিতামাতা জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবী, তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তারা দীক্ষিত ছিলেন। এ নিয়ে অনেক কথা আছে, সেই দিকে আমি আর যাব না। তো নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্রী শ্রী ঠাকুরের কবে সাক্ষাৎ হয়েছিল, কতবার হয়েছিল, কি কথা হয়েছিল, এবং ঠাকুরকে তিনি কতটা শ্রদ্ধা করতেন, শ্রী শ্রী ঠাকুরকে, সে নিয়েই আজকের বিষয়। খুব সম্ভবত ঠাকুরের সাথে তার একজাক্টলি কবার দেখা হয়েছিল বলতে পারবো না, কিন্তু দুবার তো হয়েছিলই, তা আমি বইতে পেয়েছিলাম। প্রথম যে একবার সাক্ষাৎ হয়েছিল সেটা হয়েছিল সুভাষ বসু যখন ICS পাস করলেন, তার কয়েক বছর পরে তিনি শ্রী শ্রী ঠাকুরের সাথে সাক্ষাৎ করেছিলেন। সেটা হচ্ছে পাবনা জেলার হিমায়তপুর গ্রাম, আজকে যেটা বাংলাদেশে। তো ঠাকুরের সাথে সাক্ষাতে তার কি কথা হয়েছিল, ঠাকুরকে তিনি বলেছিলেন যে মা অনেকবার আপনার সাথে দেখা করার জন্য বলেছিলেন, তাই এলাম। ঠাকুরকে তিনি প্রণাম করলেন। তারপরে ঠাকুরকে বললেন যে ঠাকুর, দেশের কাজ তো করতে চাই, তো কোথা থেকে আরম্ভ করব? ঠাকুর বললেন যে দেশের যদি কাজ করতে হয় তাহলে আগে মানুষ তৈরি করতে হবে, আর মানুষ তৈরি করতে গেলে সবচেয়ে যেটা আশু প্রয়োজন সেটা হলো বিবাহ সংস্কার। বিবাহ সংস্কার বলতে তিনি বললেন যে কম্পিটেবল ম্যারেজ, অর্থাৎ সুসামঞ্জস্যপূর্ণ বিবাহ চাই। এই বিবাহ সম্বন্ধে বিবাহ নীতি, আর্য যে বিবাহ নীতি রয়েছে, সেই সঠিকভাবে বিবাহের কথা তিনি বললেন। যে উপযুক্ত বিবাহ না হলে উপযুক্ত বা উন্নত মানের সন্তান কিন্তু আসে না। তিনি বললেন যে দেখো ভাই, যদি উন্নত সংস্কার নিয়ে মানুষ পৃথিবীতে জন্ম লাভ না করে, তাহলে বাইরে শিক্ষা দিয়ে তেমনতর কিন্তু কিছু করা সম্ভব নয়। নেতাজি তাতে সম্মতি জানালেন এবং তিনি বললেন যে স্বামী বিবেকানন্দ মানুষ তৈরির কথা বলে গিয়েছেন, কিন্তু
কিভাবে তার সম্ভব সে ব্যাপারে তিনি কিন্তু বেশি একটা কিছু বলেননি। আজ বুঝতে পারছি যে ভালো সংস্কার সম্পন্ন মানুষ যদি জন্ম লাভ না করে, তাহলে শুধু বাইরের শিক্ষা দিয়ে খুব বেশি কিছু হয় না। এটা আমি অনুভব করছি। কারণ ভালো বীজ থেকেই ভালো চারা বা গাছ জন্মায়। তাই আগে ভালো বীজের দরকার। আর সেই জন্য যে বিবাহ সংস্কারের প্রয়োজন, সেটাও স্বামীজি বলে যাননি, আজ তা জানলাম। কিন্তু তিনি বললেন, কিন্তু এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। আমি এখন, আমার মাথায় একটাই চিন্তা, কি করে দেশকে পরাধীনতা থেকে মুক্ত করব। ঠাকুর বললেন, হ্যাঁ, দাসদাও এসেছিলেন। দাসদা মানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসদা। তাকেও ঠাকুর যে কথা বলেছিলেন, যে আমি একই কথা বলেছিলাম, ঠাকুর বললেন দাসদাকেও আমি একই কথা বলেছিলাম, যে যদি মানুষ তৈরি না হয় তাহলে দেশকে দাসদা ধরে রাখবে কে। দাসদাকে যখন আমি থাকতে বললাম আমার সাথে কিছুদিন, তখন তিনি বললেন যে এমন কোনো মানুষ, নির্ভরযোগ্য মানুষ পাচ্ছি না যার উপর আমার এই স্বরাজের দায়িত্ব দিয়ে, স্বরাজ দলের দায়িত্ব দিয়ে কিছুদিন নিশ্চিন্তে থাকতে পারি। তখন ঠাকুর বলেছিলেন যে দাসদা, তাহলে মানুষ তৈরি না করে তাহলে আপনি কাদের জন্য এই স্বাধীনতা অর্জন করতে চাচ্ছেন? স্বাধীন করার পর এই দেশকে ধরে রাখবে কে, এই স্বাধীনতাকে ধরে রাখবে কে? দেশবন্ধু দেশবন্ধু সি আর দাস পরবর্তীকালে কিন্তু ঠাকুরের তো দীক্ষা গ্রহণ করেছিলেনই, এবং তিনি পরবর্তীকালে ঠাকুরের নীতি, ঠাকুরের অনুশাসনবাদ মেনে চলার চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই সি আর দাস কিন্তু বেশি দিন বাঁচেননি। দার্জিলিংয়ে তিনি মারা গেছিলেন, আমরা বাকিটা জানি। এবং তিনি গান্ধীজিকে চিঠিও লিখেছিলেন ঠাকুরের ব্যাপারে। সেই চিঠির কিছুটা আমি বলছি। তিনি লিখেছিলেন, গান্ধীজিকে চিঠি লিখেছিলেন, কারণ রাজনৈতিক জীবনে গান্ধীজি ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের গুরু। তিনি লিখেছিলেন, আই হ্যাভ লার্ন ফ্রম মাই গুরু দ্য ভ্যালু অফ ট্রুথ ইন অল আওয়ার ডিলিংস। হি হ্যাজ গিভেন মি স্ট্রেংথ দ্যাট আই ডিড নট পজেস বিফোর, সো আই ওয়ান্ট ইউ টু মিট উইথ হিম ফর এ ফিউ ডেজ অনলি, দো ইউর নিড ইজ নট দি সেম টু মি। অর্থাৎ তিনি বললেন যে আপনি যদি দেখা করেন, এবং তিনি আরেকটা কথা বললেন চিঠিতে, যে আই স থিং ক্লিয়ারলি হুইচ আই স ডিমলি বিফোর। আমি সব কিছু আজ স্বচ্ছ পরিষ্কার দেখি, যা আগে আবছা দেখতাম। অর্থাৎ সেই দেখা মানে কি, অন্তর্দৃষ্টি তার খুলে গেছিল ঠাকুরের সাথে সাক্ষাতের পর। যাই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে সাক্ষাতেও এই কথাগুলোই হলো, যে বিবাহ, সঠিক বিবাহ চাই, উপযুক্ত ম্যারেজ, মানে সুসংগতিপূর্ণ সুবিবাহ চাই। পরবর্তীকালে ঠাকুরের সাথে তার আগেবার সাক্ষাৎ হয়েছিল একবার, যখন 1939, এটা সরি, হ্যাঁ 1939 সালে, যখন তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন, ঠিক তার অব্যবহিত পরেই, এটা ছিল 4 জুলাই রবিবার, তিনি পাবনায় এক সম্মেলনে ভাষণ দিতে যান। দেশীয় নেতা হিসাবে তখন তার প্রবল প্রভাব। সেখানে সম্মেলন করতে করতে তার সন্ধ্যা হয়ে গেছিল। অনেকের বাধা এবং আপত্তি সব উপেক্ষা করেও তিনি সেই পাবনা জেলার হিমায়তপুর গ্রামে ঠাকুরের আশ্রমে গিয়েছিলেন ঠাকুরের সাথে সাক্ষাৎ করতে। তিনি ঠাকুরের সাথে মানে মাটিতে বসেই কথা বলছিলেন। তাকে চেয়ার দেওয়া যখন হচ্ছিল, তখন তিনি বলছেন, না, শ্রী শ্রী ঠাকুর আমার মায়ের গুরু, আমার মা আমার গুরু, তাই আমি আমার গুরুর গুরু অর্থাৎ মায়ের গুরুর সামনে চেয়ারে বসতে পারি না। তিনি সহজ বালকের মতো ঠাকুরের সাথে বসে কথা হলো। সামান্য কথা হলো। প্রচণ্ড ভিড় মন্দিরে অর্থাৎ আশ্রমে, পা ফেলার জায়গা নেই, প্রচুর লোক তার পেছনে গিয়েছিল, লোকে লোকারণ্য হয়ে গেছিল। আমাদের ইষ্টভ্রাতা সুশীল বোসদা, তিনি আশ্রম থেকে যখন
নেতাজি চলে যাচ্ছিলেন, তখন তাকে এগিয়ে দিয়ে যাচ্ছিলেন আমাদের সুশীল বোসদা। তখন সুশীল বোসদাকে নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন যে ঠাকুরের সাথে কিছু কথা ছিল, তাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু এত লোকের ভিড়ে তা সম্ভব হলো না। সুশীল বোসদা বললেন, ঠিক আছে, আমি লোককে সরিয়ে দিয়ে আপনাকে সেই কথা বলার ব্যবস্থা করে দিতে পারি, আপনি বললেই হয়। তখন বলছেন, না, এত লোকের অসুবিধে করে তা আমি করতে চাই না। যাওয়ার পথে তিনি সুশীল বোসদাকে বললেন, শ্রী শ্রী ঠাকুর আপনাদের যে পথে পরিচালিত করছেন সেটাই সর্বমানবের সর্বকালের সর্বসমাধানের মুক্তির পথ। স্বাধীনতার পরে ভারতবর্ষকে এই পথে চলতে হবে। এটাই ছিল শ্রী শ্রী ঠাকুরের সাথে নেতাজির শেষ সাক্ষাৎকার। ঠাকুরকে তিনি কতটা শ্রদ্ধা করতেন তার একটা প্রমাণ আমি আপনাদের কাছে বলছি। আমি নিজেও সেটার প্রমাণ পেয়েছিলাম। এলগিন রোড, কলকাতার, যেটা আজকে নেতাজি রোড নামে পরিচিত, সেখানে আমিও একবার গিয়েছিলাম। এখন নেতাজি যে বাড়িতে তাকে অন্তরীণ করে রাখা হয়েছিল, তো সেই বাড়িতে সুভাষচন্দ্রের শয়নকক্ষে এখনও স্টিল নাও, আমি কয়েক বছর আগে গিয়েছিলাম, আশা করি এখনও থাকবে, ঠাকুরের প্রতিচ্ছবি রাখা আছে। তো এতেই অনুধাবন করা যায় যে শ্রী শ্রী ঠাকুরকে তিনি কতটা শ্রদ্ধা করতেন। তাছাড়া আরেকটা পয়েন্ট বলছি, শ্যাম বেনেগাল প্রযোজিত নেতাজি দি ফরগেটিং হিরো খুব সম্ভবত 2002-এ সিনেমাটি রিলিজ হয়েছিল। তো সেইখানে সেকেন্ড পার্টে দেখানো হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের যখন জাপানে গিয়েছিলেন, তার সাথে দুটো জিনিস ছিল সব সময়ের সাথী। একটা ছিল গীতা, আরেকটা ছিল শ্রী শ্রী ঠাকুরের ছবি। তো এই দুটো জিনিস তিনি যখন ক্যারি করতেন, তখন তার মনে হতো যে আমি একটা যেন সাম্রাজ্য বহন করে নিয়ে যাচ্ছি। তিনি শক্তি পেতেন। তাই হয়তো মন্ত্র শিষ্য শ্রী শ্রী ঠাকুরের তিনি ছিলেন না, কিন্তু প্রকৃত ভক্তি শ্রী শ্রী ঠাকুরের প্রতি তার অগাধ ছিল। তার মানে ভক্তি তো সব, আলটিমেটলি আমরা বলতে পারি শ্রী শ্রী ঠাকুরের একজন অনুসারী, একজন ভক্ত মানুষ তিনি ছিলেন। এই হলো নেতাজি সুভাষচন্দ্রের সাথে ঠাকুরের সংক্ষিপ্ত কাহিনী। আরও অনেক কাহিনী, যে নেতাজি সুভাষচন্দ্র বসু এত একজন মানুষ, প্রত্যেকটা মানুষ, বড় বড় মানুষের আগমনের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, বিহাইন্ডে কিছু কারণ থাকে। নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা ঠাকুরের এতটাই ভক্ত ছিল, উড়িষ্যার কটকে একবার নেতাজির বাবা মা ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন তাদের বাড়িতে যাওয়ার জন্য। ঠাকুর তখন বলেছিলেন, আমি তো একা নই, আমার সাথে অনেক লোক থাকে, তো এতে করে আপনাদের অসুবিধা হবে। তখন তারা বলেছিলেন, যত অসুবিধাই হোক আমরা তা মানে তা সত্ত্বেও আমরা সব কিছুকে মেনটেন করেও আপনাকে চাই। ঠাকুর দয়া করে সেখানে গিয়েছিলেন। তাকে হরনার লজ বলে ঠাকুর 200 সঙ্গী করে সেখানে ছিলেন। খুব সম্ভবত 2 মাস তিনি ছিলেন সেখানে, এবং হরনার লজ বলে একটা লজে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল, যেটা আজকে পরবর্তীকালে সেটার একটা সৎসঙ্গের পক্ষ থেকে সেটা কিনে নেওয়া হয়, এটাই আমার জানা। তো যাই হোক, শ্রী শ্রী ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্রের মা শ্রী শ্রী ঠাকুরের কত বড় ভক্ত ছিলেন সেটা প্রমাণ পাওয়া যায়। এখনো পর্যন্ত দেওঘরে যে আমাদের ঠাকুরের সব কিছুকে ব্যবহৃত জিনিসপত্র যে মিউজিয়ামে রাখা হয়েছে এবং কত লোকের সাক্ষাৎকার হয়েছে, সেগুলো অনেক কিছু সেখানে সাজিয়ে রাখা হয়েছে। সেখানে একটা লেখা এখনো পর্যন্ত অক্ষত রাখা হয়েছে। তৎকালীন কলকাতা
হাইকোর্টের ডেপুটি ম্যাজিস্ট্রেট হরিদাস মিত্র, তিনি সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্রের আত্মীয় ছিলেন। কী ছিলেন সঠিকভাবে আমি এই হতে বলছি পারি না, কিন্তু আত্মীয় ছিলেন। তিনি একটা ক্যামেরা কিনেছিলেন। তো ক্যামেরা কিনে তখন সুভাষ জননীর ছবি তিনি তুলতে গিয়েছিলেন। মাকে বললেন, আমি আপনার ছবি নতুন ক্যামেরাতে আপনার ছবি ধারণ করে রাখতে চাই বা ছবি তুলতে চাই। তখন সেই প্রভাবতী দেবী তিনি বললেন, ঠিক আছে বাবা, দাঁড়াও, আমি আসছি। তিনি ঘরে গিয়ে শ্রী ঠাকুরের একটি ছবি বা প্রতিকৃতি মাথায় এভাবে ধরে বলছে, এবার তোলো। তো হরিদাস মিত্র তিনি বুঝতে পারলেন না, বলছে, আমি তো আপনার ছবি তুলতে এসেছি, ওই ছবিটা কেন আপনি মাথায় ধরেছেন? তখন নেতাজির মা বলেছিলেন, যেখানে আমার গুরুদেব নেই সেখানে আমি নেই। তাহলে বুঝুন, তাহলে ভাবুন কতখানি ভক্তি গুরুর প্রতি থাকলে এমন একজন মানুষের মা হওয়া যায়, কীর্তি সন্তানের মা হওয়া যেতে পারে। যে গুরুভক্তি প্রগাঢ় হলে সন্তানাদি কেমন হতে পারে তার একটা প্রমাণ। তিনি একটা ছবিতেও কিন্তু তিনি তার গুরুদেবকে ছাড়া তিনি থাকতে চাইলেন না। যাই হোক, তো এই সামান্য কথা আমি আমার মতো করে তুলে ধরলাম। হয়তো আপনাদের যারা জানেন না এখনও, তাদের হয়তো কিছুটা জানা কাজে লাগতে পারে। আর অনেকেই আমরা সেগুলো জানি, সেগুলো পড়েই আমি আমার মতো করে বললাম। যতটা সঠিকভাবে বলা সম্ভব ততটাই চেষ্টা করলাম। এটুকুই পর্যন্তই। শুধু শেষে এইটুকুই বলবো যে শুধু তিনি নন, নেতাজি সুভাষচন্দ্রই নন, লাল বাহাদুর শাস্ত্রী, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিপ্লবী বারিন ঘোষ, এরকম তৎকালীন যুগের তাবর তবর ব্যক্তিত্বের মানে একটা বিরাট অংশ ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুরের সাথে তাদের নানা কথা হয়েছিল। অনেকেই ঠাকুরের শিষ্যত্ব বরণ করেছিলেন। হয়তো আমরা তাদের অনেককেই জানি না। জাদু সম্রাট সিনিয়র পিসি সরকার, তিনিও ঠাকুরের কাছে এসে অভিভূত হয়ে যায় এবং তিনিও দীক্ষা গ্রহণ করেছিলেন। দেবদূত চিত্তরঞ্জন দাসের তো কথা বললামই। গান্ধীজিও ঠাকুরের কাছে এসেছিলেন সাক্ষাৎ করতে। ঠাকুরের মাকে দেখে তিনি সারপ্রাইজড, অবাক হয়ে যান। তিনি এটাও বলেছিলেন যে মানে আই হ্যাভ সিন I have never seen such a starful woman in my life. তিনি পৃথিবীর অর্ধেক দেশ ঘুরেছেন, অথচ তিনি ঠাকুরের মাকে দেখে তিনি এই মন্তব্য করেছিলেন। তার ঠাকুরের মা কে ছিলেন, কত বড় ছিলেন, এ নিয়ে আর বলার কিছু নেই। তিনি আশ্রম ঘুরে ঠাকুরকে ব্যক্ত করেছিলেন যে স্বাধীনতার পরে ভারতবর্ষের কে নিয়ে আমি যা যা ভেবেছিলাম তা এই আশ্রমে অলরেডি শুরু হয়ে গেছে। কারণ তখন ঠাকুরের আশ্রমে কুটির শিল্প, গবেষণাগার, কৃষি শিল্প, চতুর্দিকে সব কিছুই শুরু হয়ে গিয়েছিল। এই দেখে শুরু হয়ে গেছিলো কি চলছিল, এবং এই দেখে গান্ধীজি যার পর নাই খুশি হয়েছিলেন। এই অনেক কথা আমরা সেই বইগুলো পড়লে জানতে পারি। আমি যেটুকু পড়েছি অনেক আগের পড়া, যেটুকু মনে হলো বললাম। এর মধ্যে ভুল ত্রুটি থাকলে একটু মানে মানিয়ে দেবেন, এটুকুই বলবো। আর সবার মঙ্গল কামনা পরমপিতা রাতুল চরণে রেখে আজকের মতো শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন।